বরাবরের মতো আজকে আবার একটা রবিবার চলে এসেছে, আর রবিবার মানেই আবার একটা দিলখুশ পর্ব। আপনাদের প্রশ্ন আর আমার একদম সহজ সরল উত্তর দেওয়ার পালা। আজকে সরাসরি প্রথম বন্ধুর কমেন্ট দেখে নেবো, বেশি বিরক্ত আপনাদের করবো না। লাইক সাবস্ক্রাইব এগুলো করার যদি থাকে, হ্যাঁ যদি থাকে, পছন্দ হয়ে থাকে পরিবারটাকে, তাহলে করে রাখতে পারেন। আজকের প্রথম বন্ধু কমেন্ট করেছেন মহিন। আমার প্রশ্ন করা আর অন্ধকারে ঢিল মারা সমান কথা, কোনো সম্ভাবনা নেই রিপ্লাই পাওয়ার। আপনি অন্ধকারে ঢিল ছুঁড়েও মারতে পারলেন না দাদা। আপনার কমেন্টটা খুব পছন্দ হয়েছে, তাই জন্য প্রথমেই আপনার কমেন্টটা শেয়ার করে রাখলাম, পরবর্তীতে প্রশ্ন চাই। আর পরের বন্ধু কমেন্ট করেছেন এমডি সাজ্জাদ। দাদা কেমন আছেন? হ্যাঁ দাদা আমি ভালো আছি, আপনারাও আশা করি ভালো আছেন। বাংলাদেশি টাকায় OnePlus 9, OnePlus 9 Pro, IQ9 AC মোটামুটি একই টাকায় পাওয়া যাচ্ছে। টাকা কোনো ব্যাপার না, মোবাইল ভালো এবং ক্যামেরা ভালো হতে হবে। কোনটা ভালো? তো প্রথমেই বলি OnePlus-এর সঙ্গে তো আপনারা সকলেই জানেন ডিসপ্লেতে গ্রিন টিন্ট ইস্যু আসছে। আমি ওই ফোনটা রেকমেন্ড করতে পারছি না, আর যেখানে বাংলাদেশের স্মার্টফোনগুলোতে বেশি হচ্ছে, কারণ বাংলাদেশে অন্যান্য রিজিয়নের থেকেও ফোনগুলো আসে, তো ওই রিজিয়নে প্রবলেম থাকলে সেগুলো বাংলাদেশের ওপর বেশি প্রভাব ফেলছে। তো আমি বলবো IQ9 AC ফোনটার কিন্তু এখনও পর্যন্ত সেই ধরনের ব্যাড কোনো রিপোর্ট নেই যে আপডেটের মাধ্যমে গ্রিন স্ক্রিন ইস্যু এসছে। তো আমি বলবো IQ9 AC। ওভারঅল ক্যামেরা ভালো, পারফরমেন্স ভালো, বেটার অপশন। ওই ফোনটার রিভিউ কিন্তু অলরেডি আছে, আই বাটনে লিঙ্ক আছে, একবার দেখে নিতে পারেন। এমডি সাদিক, স্যামসাং গ্যালাক্সি S21 FE ক্যামেরা এবং ডিসপ্লের জন্য সব থেকে সেরা মানতেই হবে, কিন্তু কিছু কিছু রিভিউয়ার বলছে ব্যাটারিতে ইস্যু আছে। তো এই ফোনটার প্রাইসে হালকা পাতলা গেমিং এবং ক্যামেরা ডিসপ্লের জন্য কোন ফোনটা বেস্ট হবে? প্রথমে বলি স্যামসাং গ্যালাক্সি S21 FE এখনও পর্যন্ত আমার মনে হয় বেস্ট চয়েস ক্যামেরা এবং ডিসপ্লের দিক থেকে। তবে হ্যাঁ, ব্যাটারি ইস্যু নেই অ্যাকচুয়ালি, যেহেতু এক্সিনোসের প্রসেসর, তাই জন্য ব্যাটারি ট্রেন বেশি হয়, ওই 5 থেকে 6 ঘন্টা বা কোনো কোনো সময় তার থেকেও কম কিন্তু স্ক্রিন অন টাইম পাওয়া যায়। ফোনটার যথেষ্ট ওভার হিটিং সমস্যা আছে, এই দুটো কিন্তু সমস্যা। আর ওই প্রাইস পয়েন্টে আমার সব থেকে বেটার অপশান যেটা লেগেছে, ভিভো V27 Pro পেয়ে যাবেন, আর OnePlus 11R। যদিও OnePlus 11R ফোনটাকে আমি এখন না কেনার জন্য রেকমেন্ড করবো, কারণ কয়েকদিন আগে থেকে, 2-1 দিন আগে থেকে ওই ফোনটাতেও একটা গ্রিন স্ক্রিন ইস্যু আছে বলে শোনা যাচ্ছে। বিভিন্ন ধরনের ইউজার কিন্তু রিপোর্ট করতে শুরু করেছেন। সুতরাং ওই প্রবলেমটা যতদিন না সলভ হচ্ছে একটু ওয়েট করে যান। আবু তাহের মোস্তাকিম, OnePlus 11 সিরিজের ফোন কিছুদিন পরে আপডেটের পরে কি আবার গ্রিন লাইন ইস্যু ফেস করতে হবে? দাদা আমি OnePlus 11R নেবো ভাবছি, প্লাস কিন্তু ডিসপ্লেতে গ্রিন টিন্টের জন্য ভাবছি, তাই ভাবছি ভিভো V27 Pro নিয়ে নেবো। আজকের দিনে যদি কোনো ফোন কিনতে হয় তাহলে বলবো আপনি ভিভো V27 Pro নিয়ে নিন, কারণ আগেই বললাম OnePlus 11R এর ইস্যু শুরু হয়ে গেছে, বিভিন্ন ইউজার রিপোর্ট করছেন, তার কিন্তু টুইটারে যথেষ্ট প্রমাণ আছে। তো সাবধান, OnePlus 11 বা 11R নেবেন না। তবে 11 সম্পর্কে এখনও আমি কোনো প্রবলেম শুনিনি, 11R সম্পর্কে শুনেছি। DS1R 60Hz বুস্টেড কালার অ্যামোলেড ভার্সেস 120Hz IPS। আমি হলে অ্যামোলেড ডিসপ্লের দিকে যেতাম। 90Hz অ্যামোলেড ভার্সেস 144Hz IPS। আমি হলে কিন্তু 144Hz IPS প্যানেলে যেতাম, কারণ 144Hz IPS প্যানেলের ডিসপ্লে ইউজ করার মজাই আলাদা। আমি MI10T স্মার্টফোনটা ইউজ করেছি, আমি জানি গেমিংয়ের সময় অস্বাভাবিক পারফরমেন্স পাওয়া যায়, স্মুথনেস কাজ করে। সালমা খাতুন, ভিডিও প্লাস এডিটিং মাল্টিমিডিয়া পারফরমেন্সের জন্য স্যামসাং গ্যালাক্সি M52, M62, M51, Note 10 Lite, S10e কোনটা ভালো হবে? ভিডিও অ্যাকুরেট কালার হতে হবে, কম্প্যাক্ট হতে হবে, ব্যাটারি ব্যাকআপ ভালো হতে হবে, অথবা আপনার মতে অন্য কোনো ফোন থাকলে বলুন। আমি বলবো আজকের দিনে প্রত্যেকটা স্মার্টফোনই কিন্তু পুরনো হয়ে গেছে, একটা স্মার্টফোনও নেওয়া ঠিক হবে না। ওই প্রাইস পয়েন্টের আশেপাশেই আপনি ভিভো V27 স্মার্টফোনটাকে পেয়ে যাবেন। ওই ফোনটা নিয়ে নিন, আপনি ভিডিও এডিটিং করতে পারবেন, সেখানে ডিসপ্লেটা কার্ভ ডিসপ্লে আছে, যথেষ্ট ভালো ডিসপ্লে। আর ভিভো V27 Pro ওই দুটো ফোনের কম্প্যারিজন অলরেডি আমাদের পরিবারে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গতকালের রাতেই আমাদের এসেছিল, তো দেখে নেবেন ভিভো V27 ভার্সেস ভিভো V27 Pro। আমার মনে হচ্ছে 30,000 রুপির আশেপাশে, বাংলাদেশে হয়তো 35 বা 36,000 টাকায় সব থেকে সেরা অপশান। না হলে নাথিং ফোন 1 আছে, ওই ফোনটাও ভেবে দেখতে পারেন। আল আমিন, দাদা ভালোবাসা নেবেন, iPhone 13 Pro ভিডিও এবং এডিটের জন্য কেমন হবে, সুযোগ সুবিধা কেমন, প্লিজ জানাবেন। iPhone 13 Proটা সব দিক থেকে 1 নম্বর, সেটা ভিডিও এডিটিং বলুন, ক্যামেরা বলুন, পারফরমেন্সে বলুন। কিন্তু হ্যাঁ, সব থেকে বড় প্রবলেম হবে ভিডিও এডিটিংয়ের সময় যদি আপনার কোনো বিরোল অন্য ডিভাইস থেকে নেওয়ার দরকার হয়, বা কম্পিউটার থেকে আপনি কোনো ডেটা আইফোনে নেবেন, তো সেক্ষেত্রে আপনাকে iTunes ব্যবহার করতে হবে বারবার। তো তারপরে দেখবেন আইফোনে খুঁজে পাচ্ছেন না, সেভ করার ব্যাপার রয়েছে। তো এই যে ডেটা ট্রান্সফারের ঝক্কিটা, সেটা কিন্তু আমি আইপ্যাড এবং আইফোন দুটোর জন্যই ফেস করেছি। আমি নর্মালি যে আইপ্যাড ইউজ করছি, আমি ভেবেছিলাম মাঝে মাঝে এটাতে এডিট করব, কিন্তু ওই ডেটা ট্রান্সফারের এতই ঝক্কি, ধরুন আমি বাইরে থেকে একটা ভিডিও, সেটা হয়তো আমার এডিটিংয়ে কাজে লাগাবো, সেই ভিডিওটা ধরুন নেট কানেকশান নেই, এই যে ডাটা কেবল দিয়ে আমি যে নেব, তার যে এতটা ঝক্কি না, আপনি তখন বলবেন না ভাই আমার অ্যান্ড্রয়েড ডিভাইস ভালো। বাদ বাকি ওভারঅল যদি আপনি iOS-এর ইকোসিস্টেমের মধ্যে থাকেন, তাহলে কোনো রকম অসুবিধা হবে না, 1 নম্বর বলা চলে। সম্রাট রয়,
ব্রো পোকো X5 Pro ফোনটা কি নেওয়া উচিত হবে? আপডেট এলে কি কোনো প্রবলেম হতে পারে? ভিভো T2 5G ধামাকা মোবাইল আসতে চলেছে, নাকি এপ্রিলে এটার জন্য ওয়েট করব? প্রথমেই বলি, ভিভো T2 স্মার্টফোনটা কিন্তু পোকো X5 এর থেকে বা পোকো X5 Pro এর থেকে কিন্তু একটু কম স্পেসিফিকেশনে আসবে। পোকো X5 Pro একদম সেরা স্পেসিফিকেশনের সাথে এসছে। এখনও পর্যন্ত আমি ফোনটা যতটুকু টেস্ট করেছি ততটুকু কিন্তু স্টেবল পারফরমেন্স প্রোভাইড করে গেছে। আর পোকোর তো অলরেডি একটা দুর্নাম হয়েছে, পোকো X3 Pro ফোনটার জন্য সবথেকে বেশি পোকোকে কথা শুনতে হয়েছে। তো আমার মনে হয় না ভবিষ্যতে আপডেটের মাধ্যমে এই ধরনের প্রবলেম পোকো খুব একটা করবে, আর যদি করে তাহলে পোকোর মৃত্যু ঘন্টা বেঁচে যাওয়া উচিত। তো আমি বলবো পোকো X5 Pro আপনি নিতে পারেন, অফার দেখে নেবেন কম দামে। লিখন সরকার, দাদা কেমন আছেন? বাংলাদেশ থেকে বলছি, আনঅফিসিয়াল নাথিং ফোন 1 কি নিলে কেমন হবে? অবশ্যই ভালো হবে। আজকের দিনে আপনি যদি ইন্ডিয়ার মার্কেটে দেখেন 25,000 রুপিতে নাথিং ফোন 1 পাওয়া যায়। তো ওই প্রাইস পয়েন্টে ইউনিক ডিজাইন, গ্লিপ লাইট, পারফরমেন্স, কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G, ক্যামেরাটাও একদমই কমা নয়, মোটামুটি অলরাউন্ডার একটা স্মার্টফোন বলা চলে। আর ফোনটা এখনও পর্যন্ত যে আউটলুকটা রয়েছে না, সেটা কিন্তু একটা অ্যাপিলিং ভাব রয়েছে। তো নাথিং ফোন 1 যথেষ্ট ভালো ফোন ওই প্রাইসে। টফিল চৌধুরী, কবি কবি ভাব কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একদিন সকলের নামই মুছে যাবে, তো আমার নামটাও মুছতে পারে। হ্যাঁ, আমি একটা ছবি পোস্ট করেছিলাম কমিউনিটি ট্যাবে, যেখানে Q&A আপনাদের কাছে চেয়েছিলাম। তো ওই ভিডিওটার কমেন্ট বক্সে ওই ছবির কমেন্ট বক্সে তিনি এই কমেন্টটা করেছেন, বাংলাদেশে আমরা আনঅফিসিয়াল ফোনগুলো কিনি, এইগুলোতে কি অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যায়? উত্তরটা পেলে ভালো লাগবে। হ্যাঁ, বাংলাদেশে যখন আপনি আনঅফিসিয়াল ফোন কিনছেন, যে রিজিয়ানে ফোন কিনছেন সেই রিজিয়ানে যখন আপডেট দেবে, আপনার ওই আনঅফিসিয়াল স্মার্টফোনেও আপডেট আসবে, কোনো রকম চিন্তা করার কারণ নেই। সাজিদুল ইসলাম, দাদা ইন্ডিয়ান মার্কেটে অনেক দামি দামি ফোন আছে যেগুলোর দাম অ্যারাউন্ড 50K এর মতো, সেগুলোই রিফারবিশড হয়ে 30K এর মধ্যে পাওয়া যায়, এই ফোনগুলো কি নেওয়া ঠিক হবে? এই ফোনগুলো নেওয়ার জন্য আপনাকে কয়েকটা জিনিস ভাবতে হবে। প্রথমে দেখতে হবে ফোনগুলোর বয়স কত। যদি 1 বছরের পুরনো ফোন হয়ে যায়, মোটামুটি দেখলেন যে আজ থেকে 6-7 মাস আগে ফোনটা লঞ্চ করেছে, এখনই 30,000 রুপিতে পাওয়া যাচ্ছে, তাহলে ওই ফোনগুলো নিয়ে নিতে পারেন। আর আমি সবসময় বলবো ট্রাস্টেড কোনো ওয়েবসাইট বা ট্রাস্টেড কোনো ভ্যান্ডারের কাছ থেকে কিনুন, যাতে সেখানে ওয়ারেন্টি ক্লেম করতে পারেন। ফোনটা দেখা গেল খারাপ অবস্থায় এসছে বা মাদারবোর্ডে বারবার রিস্টার্ট হয়ে যাচ্ছে আপনার ফোনটা তো আপনাকে চেঞ্জ করতে হবে। তাই জন্য বলবো অন্তত কিছু না হলেও 7 থেকে 15 দিন রিটার্ন পিরিয়ড বা রিপ্লেসমেন্ট পিরিয়ডে ফোনটা কিনবেন। বাদ বাকি ওভারঅল তো কন্ডিশন দেখলে বুঝতে পারবেন। আজ থেকে 2 বছর 2.5 বছরের একটা স্মার্টফোন, পুরনো স্মার্টফোন 50,000 রুপিতে লঞ্চ হলো, 2 বছর পরে সেটা দেখলেন যে মাত্র 30,000-এ পাওয়া যাচ্ছে, তাহলে একদম নেওয়ার দরকার নেই। নির্মল বিশ্বাস, দাদা বাংলাদেশ থেকে বলছি, আইফোন 11 কত বছর পর ব্যাটারি চেঞ্জ করতে হয়? আইফোন 11 নেওয়াটা কি ঠিক হবে? 57,000 টাকা। খেপেছেন দাদা? একদম নেবেন না। আইফোন 11 আজকের দিনে ইন্ডিয়ান মার্কেটে 25 থেকে 26,000 রুপিতে পাওয়া যায়। হ্যাঁ, রিফারবিশড মানছি, কিন্তু সেখানে 100% ব্যাটারি হেলথ থাকে, ওই ব্যাটারি চেঞ্জ করে বিক্রি করা হয়। আইফোন 11 অত টাকা দিয়ে আপনি কিনবেন, তারপরে ভাবতে পারছেন ওই ফোনটায় কোনো অ্যামোলেড ডিসপ্লে নেই, ওই ফোনটায় একটা IPS LCD প্যানেলের ডিসপ্লে রয়েছে, 720p রেজুলেশনে, 180pও নেই যতদূর জানি। তো সেক্ষেত্রে ওই ফোনটা নেওয়া আজকের দিনে ঠিক হবে না। আর সব থেকে যেটা কাটা, সেটা হচ্ছে ওই ফোনটা একটা 4G ডিভাইস। অলরেডি আইফোন 11 নিয়ে আমি 2022 সালের মিড বরাবর একটা ভিডিও করেছিলাম, আপনারা অনেকে ভালোবেসেছেন, আইফোন 11 এর ভিডিওটা দেখে নেন। আজকের দিনে দাঁড়িয়ে আইফোন 12 সিরিজের নিচে কোনো রকম ফোন কেনা উচিত হবে না। আইফোন 12 ভিডিও আছে, দেখে নেবেন। রিয়েল আইডি, আর কোনোদিন কমেন্ট করবো না যদি রিপ্লাই না পাই। আমার শখ ছিল S22 আলট্রা ফোনটা কেনার, টাকার কারণে তখন কিনতে পারিনি। এখন চাইছিলাম 55,000 রুপিতে সেকেন্ড হ্যান্ড কিনতে, এটা কি নেওয়া ঠিক হবে? আমি বলবো না, এখন নেওয়া ঠিক হবে না। মোটামুটি 70,000 টাকায় কিন্তু S22 আলট্রা বা 80,000 টাকায় S22 আলট্রা বাংলাদেশে রিফারবিশড অবস্থায় পাওয়া যায়। আপনি ওইটা নিন, একটু টাকা বেশি খরচ হবে, কিন্তু সেটা অনেক বেশি ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন। S22 আলট্রা মোটামুটি 2 বছর পুরনো স্মার্টফোন হয়ে গেছে, ওয়ারেন্টি নেই, ব্যাটারি কমজোরি হয়ে গেছে, কেন নিতে যাবেন? পরের বন্ধু কমেন্ট করেছেন আল আমিন, দাদা আমার প্রশ্ন হলো, আমি দীর্ঘক্ষণ মোবাইল নিয়ে ঘাটাঘাটি করি, অনেক গরম হয়ে গেলে ফ্রিজে রেখে আসি, 10-15 মিনিট এতে ঠান্ডা হয়, তারপর আবার বার করে নিই, আগের অবস্থানে ফিরে আসে, এতে কি কোনো সমস্যা হতে পারে? অবশ্যই হতে পারে। আপনার স্মার্টফোনটা যখন ওভারহিট হয়ে যাচ্ছে, আপনার ফোনের ব্যাটারি, প্রসেসর, প্রত্যেকটা জিনিস গরম থাকছে, আপনি সেই গরম জিনিসটা হট করে যদি ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দিয়ে দেন, তাহলে হতে পারে আপনার স্মার্টফোনটা ওই তাপমাত্রা ঠিকঠাক না পেয়ে হঠাৎ করে ব্লাস্ট করতে পারে। সুতরাং এই ধরনের খতরনাক জিনিস করবেন না। আপনার ফ্রিজটাও নষ্ট হয়ে যেতে পারে, সেটা বিস্ফোরণ করতে পারে, আপনার জীবনের একটা ঝুঁকি থাকতে পারে, এসব করবেন না দাদা। স্মার্টফোন গরম হয়ে যাচ্ছে, স্মার্টফোনের কভারটা কিছুক্ষণ খুলে ফেলে রাখুন, আপনিই ঠান্ডা হয়ে যাবে। এর পরের বন্ধু কমেন্ট করেছেন গোলাম রাব্বানি, দাদা সিপিইউ থ্রটল টেস্ট কি? এটা দেখে কি বোঝা যায়? সিপিইউ থ্রটল টেস্ট হচ্ছে একটা সিপিইউ কতটা পারফরমেন্স প্রোভাইড করতে পারে, একদম আলটিমেট পারফরমেন্সটা সিপিইউ থ্রটলিং দেখে বোঝা যায়।
সিপিইউ থ্রটলিংটা হচ্ছে সিপিইউর ওই যে সমস্ত কোরগুলো রয়েছে, যে বেস স্পিড রয়েছে সেটাকে একদম আলটিমেট পর্যায়ে চালিয়ে দেয়। তারপরে দেখা যায় যে প্রসেসরটা গরম হচ্ছে কিনা, যখন গরম হয় দেখা হয় যে সিপিইউর পারফরমেন্স ড্রপ করছে কিনা, ওই যে রেড লাইটে নেমে যায় না জিনিসটা, গ্রাফটা, তো তখন বোঝা যায় যে সিপিইউটা থ্রট করছে, অর্থাৎ যে গরম হচ্ছে সিপিইউটা তখন পারফরমেন্স ড্রপ হচ্ছে, এটা বোঝা যায়। পরের বন্ধু কমেন্ট করেছেন রাসেল অফিসিয়াল, অনেকবার প্রশ্ন করে উত্তর পাইনি, OnePlus 11R ভার্সেস Xiaomi 13 Lite। OnePlus 11Rকে কি বলবো, এই যে গ্রিন টিন্ট ইস্যু দেখা দিয়েছে, তাই জন্য বলবো আজকের দিনে দাঁড়িয়ে Xiaomi 13 Lite, না হলে ওভারঅল OnePlus 11Rই কিন্তু আমি বেছে নিতাম। তো এরপরের বন্ধু আর যে ফারহান খান, দাদা কেমন আছেন, আশা করি ভালো আছেন। M54 5G অফিসিয়ালি বাংলাদেশে কবে লঞ্চ হবে? M54 বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে কিনা জানি না, তবে M54 আশা করা যায় যে এপ্রিল মাসের শেষের দিকে, না হলে মে মাসের প্রথম দিকে ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হবে। 30,000 রুপির আশেপাশে লঞ্চ হবে। A54 স্মার্টফোনটা স্পেসিফিকেশন অনেকটাই একই থাকবে, শুধুমাত্র সেখানে সাইড প্যানেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে, আইপি রেটিং থাকবে না, আর পেছনে পলিকার্বনেট ব্যাক প্যানেল থাকবে। প্রসেসর ডিসপ্লে মোটামুটি একই রকম হবে, ডিজাইনটা একটু অন্যরকম হবে। সো বন্ধুরা, আজকে অনেক বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করলাম, তারপরে অনেক বন্ধু কমেন্ট করেছেন, তাদের কাছে আরও একবার ক্ষমা প্রার্থী। মানে কি লজ্জায় মুখ দেখানোর জায়গা নেই, অনেকেই তো বলেন যে আমি কমেন্ট দিতে পারছি না, কিন্তু কি করব, আর কত বড় করব। আজকে আর কথা বলাচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী